পার্টস অফ স্পিচের বিস্তারিত আলোচনা। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একেবারে সহজে বুঝে নিন যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, যেমন রনি, রিয়া, পেন, এগুলো হচ্ছে নাউন। প্রোনাউন নাউনের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে প্রোনাউন, যেমন রনির পরিবর্তে হি, রিয়ার পরিবর্তে শি, কলমের পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে। পার্টস অফ স্পিচের যে অংশ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়, যেমন রনি ইজ এ গুড বয়। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে রনির ভালো দিক বর্ণনা করা হয়েছে। মোট কথা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থা ইত্যাদি নির্ণয় করবে। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের যে অংশটি কাজকে নির্দেশ করে। ভার্ব দুই প্রকার হয়, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্বগুলো কি হইতে পারে? মেইন ভার্বগুলো হইতে পারে ওয়াক, স্লিপ, ইট, রান, গো, এবং হেল্পিং ভার্বগুলো হইতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। যেমন রিয়া ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এখানে ওয়াকিংটা হচ্ছে মেইন ভার্ব, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। পার্টস অফ স্পিচের যে অংশ অ্যাডজেক্টিভ ভার্ব অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে সেই হচ্ছে অ্যাডভার্ব। যেমন রিয়া ইজ ওয়াকিং, এখানে ওয়াকিং হচ্ছে ভার্ব। আবার যদি দেখি রিয়া ইজ ওয়াকিং ফাস্ট, এখানে রিয়া দ্রুত হাঁটতেছে। আবার রিয়া ইজ ওয়াকিং ফাস্ট, রিয়া দ্রুত হাঁটতেছে, এখানে রিয়ার হাঁটাটাকে বিশেষায়িত করেছে ফাস্ট। এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, ওয়াকিংটা হচ্ছে ভার্ব এবং ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের যে অংশ নাউন বা প্রোনাউনের দিক নির্দেশ করে তাকে প্রেপোজিশন বলা হয়, যেমন রিয়া ইজ গোয়িং টু স্কুল, এখানে স্কুল হচ্ছে নাউন এবং টু হচ্ছে প্রেপোজিশন। রিয়া স্কুলের দিকে যাচ্ছে, টু দিয়ে দিক নির্দেশ করা হয়েছে। পার্টস অফ স্পিচের যে অংশ কোনো ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে, ফ্রেজের সাথে ফ্রেজকে যুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজক বলা হয়, যেমন রিয়া অ্যান্ড রনি আর গুড স্টুডেন্টস। এখানে অ্যান্ড শব্দটি রিয়া এবং রনিকে যুক্ত করেছে, তাই অ্যান্ড হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন হচ্ছে আবেগ প্রকাশক, অর্থাৎ সুখ কিংবা দুঃখকে প্রকাশ করে পার্টস অফ স্পিচের যে অংশ তাকে ইন্টারজেকশন বলা হয়, যেমন হুররা উই উইন দ্য ম্যাচ, এখানে হুররা আবেগ প্রকাশ করেছে। টেন্স বা কাল অথবা সময়কালকে 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট সিম্পলকে চেনার উপায় হচ্ছে ডু, ডাস। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে চেনার উপায় হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্টকে চেনার উপায় হচ্ছে হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে চেনার উপায় হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট সিম্পলকে চেনার উপায় হচ্ছে ডিড। পাস্ট কন্টিনিউয়াসকে চেনার উপায় হচ্ছে ওয়াজ, ওয়ার। পাস্ট পারফেক্টকে চেনার উপায় হচ্ছে হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে চেনার উপায় হচ্ছে হ্যাড বিন। ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার সিম্পলকে চেনার উপায় হচ্ছে শ্যাল, উইল। ফিউচার কন্টিনিউয়াসকে চেনার উপায় হচ্ছে শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্টকে চেনার উপায় হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে জানার উপায় হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই অক্সিলারি ভার্বগুলোর বিস্তারিত আলোচনা রয়েছে ইনশাআল্লাহ, অতি শীঘ্রই পার্ট টু পার্ট এগুলো আলোচনা করব। পার্সন বা ব্যক্তিকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে, সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। অন্যদিকে প্রতিটি পার্সনকে আবার 2 ভাগে ভাগ করা হয়: ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার চেনার উপায় হচ্ছে আই, মি, মাইন, মাইসেলফ। ফার্স্ট পার্সন প্লুরালকে চেনার উপায় হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ারসেলভস। সেকেন্ড পার্সন সিঙ্গুলারকে ইউ, ইউরসেলফ এবং সেকেন্ড পার্সন প্লুরালকে ইউ, ইউরস, ইউরসেলভস। থার্ড পার্সন সিঙ্গুলারকে হি, শি, ইট, দিস, দ্যাট, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ। থার্ড পার্সন প্লুরালকে দে, দেম, দেয়ার, দেস, দোজ, দেমসেলফ দিয়ে প্রকাশ করা হয়। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে সেলফ এবং সেলভস। সবসময় মনে রাখবেন, সেলফ শব্দটা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেলফ শব্দটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেন্টেন্স গঠনভেদে 3 প্রকার হয়: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং অর্থভেদে 5 প্রকার হয়: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে আমরা অর্থভেদে 5 প্রকার নিয়ে আলোচনা করব। প্রতিটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন অ্যাসারেটিভ অ্যাফার্মেটিভ, অ্যাসারেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ, ইম্পারেটিভ নেগেটিভ, অবজেক্টিভ অ্যাফার্মেটিভ, অবজেক্টিভ নেগেটিভ, এক্সক্লেমেটরি অ্যাফার্মেটিভ, এক্সক্লেমেটরি নেগেটিভ। কোনো বাক্যের বর্ণনা করে হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সের কাজ। আপনি কোনো কিছু জানার জন্য যে বাক্য ব্যবহার করেন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ সম্পর্কে বলা। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য কোনো দোয়া বা অভিশাপকে প্রকাশ করে। অন্যদিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ প্রকাশ করা। অ্যাসারেটিভ চেনার উপায় হচ্ছে তার শেষে ফুল স্টপ থাকবে এবং সেই বর্ণনামূলক বাক্য হবে। তার বাক্যে কখনো প্রশ্নবোধক চিহ্ন কিংবা এক্সক্লেমেটরি সিম্বল থাকবে না। যে বাক্যতে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সে অবশ্যই ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ চেনার উপায় হচ্ছে তার বাক্য শেষে ফুল স্টপ থাকবে এবং অর্ডার, ফরওয়ার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট এগুলো থাকবে। অপারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে এবং অপারেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় হচ্ছে অবশ্যই এক্সক্লেমেটরি সিম্বল থাকবে, যেমন এলাস। কোনো কিছু প্রয়োজন হলে যেভাবে ইংরেজি বলতে পারেন সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব অন প্লাস বাকি অংশ।
আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। দেখুন এখানে আমি আমার ইংরেজি শেখা প্রয়োজন দেখে এখানে ইংলিশ ব্যবহার করেছি। আপনি চাইলে ইংলিশের জায়গায় বাংলা ব্যবহার করতে পারেন, যেমন আপনি লিখতে পারেন আই নিড টু লার্ন বাংলা, অর্থাৎ আমার বাংলা শেখা প্রয়োজন। আই নিড টু লার্ন ম্যাথ, অর্থাৎ আমার গণিত শেখা প্রয়োজন। আপনি এখানে ইংরেজির জায়গায় যে কোনো সাবজেক্টের নাম দিবেন, সেই সাবজেক্ট আপনার শেখার প্রয়োজন হয়ে যাবে, অর্থাৎ একটা বাক্য থেকে আপনি একাধিক বাক্য বানাতে পারবেন। আবার আই নিড টু বাই এ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন। এখানে আমার বই কেনার প্রয়োজন হয়েছে, এই জন্য বাই এ বুক দিয়েছি। আপনার একটা পেন্সিল কেনার প্রয়োজন, আপনি দিতে পারেন আই নিড টু বাই এ পেন্সিল। আবার আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আপনি চাইলে কোনো মানুষের নাম দিতে পারেন, যেমন আই নিড টু হেল্প রনি, আই নিড টু হেল্প আশরাফুল, আই নিড টু হেল্প সাইমন। আপনার যাকে সাহায্য করার প্রয়োজন হবে তার নামটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। আবার আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। এখানে আমার কাজটি করা প্রয়োজন দেখে আমি দ্য ওয়ার্ক ব্যবহার করেছি। আপনার যদি অঙ্ক করা প্রয়োজন হয় আপনি দিতে পারেন আই নিড টু ডু দ্য সাম। আপনার যদি কোনো কিছু করতে সমস্যা হয় তাহলে যেভাবে বলবেন আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্বের আইএনজি, অর্থাৎ আই এম হ্যাভিং এ হার্ড টাইমের সাথে যে ভার্বটা যুক্ত করবেন সেই ভার্বের আইএনজি লাগিয়ে দিবেন, যেমন গো থাকলে গোয়িং। যেমন আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। যেমন আপনি একটি ইংরেজি বই বুঝতে সমস্যা হচ্ছে, আপনি বলতে পারেন আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ইংলিশ বুক। আবার আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং দ্য সং, আমার গানটি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আবার আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইউর কোশ্চেন্স, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। আবার এখানে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেমন আই এম হ্যাভিং এ হার্ড টাইম গোয়িং টু স্কুল, আমার স্কুলে যেতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম টকিং টু ইউ, আমার তোমার সাথে কথা বলতে সমস্যা হচ্ছে। মোট কথা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম দিয়ে ভার্বের আইএনজি দিয়ে দিবেন, বাস আপনার সেন্টেন্সটি কোনো সমস্যা সম্পর্কিত হয়ে গেল। কোনো কিছুতে সমস্যা হয়েছে এরকম মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে যেভাবে বলবেন দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার, কম্পিউটারের সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলের সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, আমার টেলিভিশনের সমস্যা হয়েছে। এখানে টেলিভিশন, সার্টিফিকেট, মোবাইল, কম্পিউটার এগুলো হচ্ছে নাউন। আপনার যেই বস্তুতে সমস্যা হয়েছে সেই বস্তুটাও একটা নাউন, অর্থাৎ আপনি এই নাউনগুলোর জায়গায় আপনার যে বস্তুতে সমস্যা হয়েছে সেই বস্তুটার নাম বসিয়ে দিলেই এই সেন্টেন্সটা হয়ে যাবে। যেমন মনে করেন আপনার চার্জারের সমস্যা হয়েছে, আপনি বলতে পারেন দেয়ার ইজ সামথিং রং উইথ মাই চার্জার, আমার চার্জারের সমস্যা হয়েছে। আপনার বাইকের সমস্যা হয়েছে, আপনি বলতে পারেন দেয়ার ইজ সামথিং রং উইথ মাই বাইক, আমার বাইকের সমস্যা হয়েছে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার। ডু, ডাজ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, ডিড পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। ডু এর ক্ষেত্রে আই, উই, ইউ, দে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং ডাজের ক্ষেত্রে হি, শি, ইট, দ্যাট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে ডিডের ক্ষেত্রে ডু এবং ডাজের থাকা সবগুলা সাবজেক্টই ব্যবহৃত হয়। মোট কথা হচ্ছে ডিড পাস্ট টেন্সের ক্ষেত্রে, ডু প্রেজেন্ট টেন্সে এবং ডাজ প্রেজেন্ট টেন্সে। ডু, ডাজ, ডিড এরা ভাসমান থাক বা না থাক ভার্বের কিরকম পরিবর্তন হতে পারে। ডু দৃশ্যমান থাকলে ভার্বের ওয়ান হবে, ডু দৃশ্যমান না থাকলে ভার্বের ওয়ান হবে। ডাজ দৃশ্যমান থাকলে ভার্বের ওয়ান হবে, ডাজ দৃশ্যমান না থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। ডিড দৃশ্যমান থাকলে ভার্বের ওয়ান হবে, ডিড দৃশ্যমান না থাকলে ভার্বের সাথে ইডি যুক্ত হবে, অর্থাৎ ভার্বের টু হবে। যেমন আই ডু প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এখানে ডু না থাকাতে কোনো প্রবলেম হয় নাই। হি ডাজ প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, এখানে ডাজ না থাকাতে প্লের সাথে এস যুক্ত হয়েছে। শি ডিড প্লে গেম, শি প্লেড গেম, এখানে ডিড না থাকাতে প্লে ভার্বের টু হয়ে গেছে, অর্থাৎ প্লেড হয়ে গেছে। এম, ইজ, আর এদের ব্যবহার। এম, ইজ, আর সবসময় প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। এম এর ক্ষেত্রে আই, ইজ এর ক্ষেত্রে হি, শি, ইট এবং আর এর ক্ষেত্রে উই, ইউ, দে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখবেন ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য এম এবং থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইজ, আর বাকি সবার জন্য আর হয়। আই এ স্টুডেন্ট, হি এ টিচার, শি এ গুড গার্ল, উই ডুইং দ্য ওয়ার্ক, ইট মাই বুক, ইউ মাই বেস্ট ফ্রেন্ড, দে মাই ফ্যামিলি মেম্বার্স। আই এর ক্ষেত্রে কি হবে? এম, হি is, she is, we are, it is, you are, they are। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার। সবসময় মনে রাখবেন হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে সবসময় ভার্বের থ্রি হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ হয়, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড হয়। হ্যাভ এর সাথে আই, উই, ইউ, দে ব্যবহৃত হয়। হ্যাজ এর সাথে হি, শি, ইট ব্যবহৃত হয়, এবং হ্যাড এর সাথে আই, উই, ইউ, দে, হি, শি, ইট সবাই ব্যবহৃত হতে পারে। প্রেজেন্ট টেন্সে আই ডান দ্য ওয়ার্ক, শি ডান দ্য ওয়ার্ক, দে ডান দ্য ওয়ার্ক, উই ডান দ্য ওয়ার্ক। এখানে আই এর ক্ষেত্রে কি বসবে? হ্যাভ, শি হ্যাজ, দে হ্যাভ, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। পাস্টের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ এর জায়গায় হ্যাড বসিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজ এর জায়গায় যদি আপনি হ্যাড বসিয়ে দেন তাহলেই সেটা পাস্টে চলে যাবে। ওয়াজ, ওয়ার এদের ব্যবহার। ওয়াজ, ওয়ার সাধারণত পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে।
ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে এবং ওয়ার প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি ইচ্ছা পোষণ করা হয় অর্থাৎ উইশ করা হয় তাহলে ওয়ার সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওয়াজের ক্ষেত্রে আই, ইউ, শি, হি, ইট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ওয়ারের ক্ষেত্রে উই, ইউ, দে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে কিছু ক্ষেত্রে যদি উইশ করা হয় অর্থাৎ ইচ্ছে পোষণ করা হয় তাহলে ওয়ার সিঙ্গুলারদের সাথেও বসতে পারে, অর্থাৎ আই, ইউ, শি, হি, ইট এদের সাথেও বসতে পারে। আই প্লেইং ইন দ্য ফিল্ড, শি গোয়িং টু স্কুল, হি রানিং ইন দ্য রোড, ইট ইটিং ফ্রুট, you playing cricket, they're going to market. I wish if I a teacher, she wishes that if she a pilot. একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ এবং ওয়ারের সাথে বারবার আইএনজি হয় অর্থাৎ এটা কন্টিনিউয়াস। এখানে আয়ের ক্ষেত্রে কি হবে? ওয়াজ, শি ওয়াজ, হি ওয়াজ, ইট ওয়াজ, ইউ ওয়ার, দে ওয়ার। আই উইশ ইফ আই, এখানে ওয়ার হবে, ইচ্ছে পোষণ করা হয়েছে। she wishes that if she were a pilot, এখানে ওয়ার হবে, সেই ইচ্ছে পোষণ করেছে। ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এই অক্সিলারি ভার্বগুলো সম্পর্ক হচ্ছে, ফার্স্ট পারসন সিঙ্গুলারে ডু ব্যবহৃত হয়, এম, হ্যাভ বিন, ডিড, ওয়াজ, হ্যাড বিন, শ্যাল, বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ব্যবহৃত হয়। ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে ডু, আর, হ্যাভ বিন, ডিড, ওয়ার, হ্যাড বিন, বাকি শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন সবগুলাই ব্যবহৃত হবে ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে। সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডু, আর, হ্যাভ বিন, did, was, had been, will be, will have been ব্যবহৃত হবে। সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু, আর, have been, did, were, had been, will be, will have been ব্যবহৃত হবে, কিন্তু শ্যাল সম্পর্কিত কোনোটাই সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে ব্যবহৃত হবে না। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ, is, has been, did, was, had been, will be, will have been। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু, আর, have been, did, were, had been, will be, will have been ব্যবহৃত হয়। MAN হচ্ছে সিঙ্গুলার আর MEN হচ্ছে প্লুরাল, অর্থাৎ ম্যান অর্থ হচ্ছে পুরুষ এবং এই ম্যান অর্থ হচ্ছে পুরুষদের, একাধিক পুরুষ। একইভাবে ওয়েমেন মহিলাদের, ফুট অর্থ পা, একটি পা, ফিট একাধিক পা, মাউস ইঁদুর, একটি ইঁদুরকে বোঝানো হচ্ছে মাইস, একাধিক ইঁদুর, লাউস উকুন, লাইস একাধিক উকুন, টুথ একটি মাত্র দাঁত, টিথ একাধিক দাঁতকে বোঝানো হয়েছে। পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল, আই হচ্ছে সিঙ্গুলার, আই এর প্লুরাল হচ্ছে উই, মাই এর প্লুরাল হচ্ছে আওয়ার, মাইন আওয়ার্স, মি আস, ইউ ইউর, হি শি দে, হিজ হার দেয়ার, দিস দিস, ইট দে, ইটস দেয়ার, দ্যাট দোজ। বুটম্যান অর্থ মাঝি, ফিশম্যান অর্থ জেলে, ওয়ার্কম্যান কর্মচারী, মিল্কম্যান দুধওয়ালা অর্থাৎ যিনি দুধ বিক্রি করেন আর কি, সেলসম্যান বিক্রেতা। বুটম্যান এর প্লুরাল হবে বুটম্যান, অর্থাৎ MAN এর জায়গায় MEN দিলেই সে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে। একইভাবে ফিশম্যান থেকে ফিশম্যান, ওয়ার্কম্যান থেকে ওয়ার্কম্যান, মিল্কম্যান থেকে মিল্কম্যান, সেলসম্যান থেকে সেলসম্যান। অর্থাৎ এরা সিঙ্গুলার এবং প্লুরালের উচ্চারণ এক হলেও ভাওয়েলের পার্থক্য আছে, কিন্তু জাতি বা নাগরিক বোঝালে এইভাবে পরিবর্তন হবে না। যেমন সিঙ্গুলার মুসলমান, ব্রাহ্মণ, জার্মান, নরমান, সুপারম্যান, স্পাইডারম্যান। মুসলমানের প্লুরাল হচ্ছে মুসলমানস। ঠিক একইভাবে আপনি প্রত্যেকের সাথে এস লাগাই দিলে তারা প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ ব্রাহ্মণস, জার্মানস, নরমানস, স্পাইডারম্যানস। উপরের শব্দগুলোর মতো শুধু MAN এর জায়গায় MEN লাগিয়ে দিলে পরিবর্তন হবে না। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার তারা কিন্তু সব প্রত্যেকেই সিঙ্গুলার, অর্থাৎ একজন বাবা, একজন মা, একজন বোন, একজন ভাইকে বোঝানো হচ্ছে। অন্যদিকে ফাদারের প্লুরাল হচ্ছে ফাদার্স, অর্থাৎ বাবারা। একইভাবে মাদারের প্লুরাল হচ্ছে মাদার্স, সিস্টারের প্লুরাল হচ্ছে সিস্টার্স, ব্রাদারের প্লুরাল হচ্ছে ব্রাদার্স। কিন্তু অ্যাপোস্ট্রোফিসের ব্যবহার একেবারে ভিন্ন। অ্যাপোস্ট্রোফিসের সাথে ফাদার অ্যাপোস্ট্রোফিস এস হলে ফাদার্স অর্থাৎ বাবা এর, এখানে একজন বাবার বোঝাচ্ছে। একইভাবে মাদার অ্যাপোস্ট্রোফিস এস হলে মাদার্স মা এর, সিস্টার অ্যাপোস্ট্রোফিস এস সিস্টার্স বোন এর, ব্রাদার্স ভাই এর। আমরা আমাদের পরিচয় দিতে গেলে এখানে যে মাই ফাদার্স নেম ইজ, আমার বাবার নাম, এখানে অ্যাপোস্ট্রফি থাকার ফলে একজন বাবার নাম আসছে। কিন্তু আমরা যদি অ্যাপোস্ট্রফির ব্যবহার না করি, যেমন মাই ফাদার্স নেম আর, এখানে আর হবে প্লুরাল, কারণ এখানে ফাদারের সাথে অ্যাপোস্ট্রফিস নাই, যার ফলে ফাদার সিঙ্গুলারের জায়গায় প্লুরাল হয়ে গেছে। এখানে বাবার পরিবর্তে বাবা রা হয়ে গেছে, অর্থাৎ আমার বাবাদের নাম হলো, এরকম হয়ে গেছে। সুতরাং সাবধানে ব্যবহার করতে হবে। টু এবং টু এদের ব্যবহার। টু সাধারণত কোনো দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়, যেমন টু বেড, টু হোম, টু স্কুল। একটা ব্যাপার মনে রাখবেন, টু প্লাস নাউন হলে সে দিক নির্দেশ করে, টু প্লাস ভার্ব হলে সে ইনফিনিটিভ হয়ে যায়, অর্থাৎ ভার্বের আগে টু বসলে সে তার ক্ষমতা হারায়। আর টু হচ্ছে অত্যাধিক বোঝাতে, যেমন হি ইজ টু ওল্ড দেন মি, ইট ইজ টু সোর দেন ম্যাঙ্গো, শি ইজ টু গুড দেন হি। এবং টু হচ্ছে সংখ্যা বোঝাতে, অর্থাৎ দুই।
যেমন there are two girls. Fatima went bed early and make 4. He is weak. Walk. ফাতেমা কোথায় যায়? বিছানায় যায়, অর্থাৎ আর্লি ফাতেমা বিছানার দিকে যাচ্ছে। এখানে ফাতেমার বিছানার দিক নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ ফাতেমা ওয়েন্ট টু বেড। আবার এখানে লাস্টে দেখুন 4 দেওয়া আছে, অর্থাৎ 4, তার মানে 2 + 2 হচ্ছে 4, অর্থাৎ 2 and 2 make 4. He is too weak to walk. সে এতটাই অসুস্থ যে হাঁটতে পারতেছে না। এখানে এভরি, সাম, নো, এনি তারা প্রত্যেকে সিঙ্গুলার ওয়ার্ড, এবং এদের সাথে যদি ওয়ান, বডি, থিং এগুলো যুক্ত হয় তাহলেও তারা সিঙ্গুলারই থেকে যায়, অর্থাৎ এদের ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এগুলোর সবগুলোর ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন এভরি ওয়ান অফ আস গ্যাপ এ পেট্রিয়ট, এখানে এভরি ওয়ান হচ্ছে সিঙ্গুলার, যার ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ এ পেট্রিয়ট। অল, সাম, মোস্ট, নান এগুলোর সাথে যদি অফ দ্য ইনফরমেশন অথবা অফ দ্য রিপোর্টস হয় তাহলে তাদের ভার্বের তারতম্য আছে। এখানে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং রিপোর্টস হচ্ছে কাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ এর ভার্বটি সিঙ্গুলার হবে। অন্যদিকে রিপোর্টস হচ্ছে কাউন্টেবল নাউন, যার ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ ভার্বটি প্লুরাল হবে। উদাহরণ হিসেবে অল অফ দ্য ইনফরমেশন গ্যাপ ট্রু, অল অফ দ্য রিপোর্টস গ্যাপ ট্রু। এখানে ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, এই জন্য তার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসবে। রিপোর্টস যেহেতু কাউন্টেবল নাউন, তার অক্সিলারি ভার্ব হিসেবে আর বসবে। হোয়াট অর্থ কি অথবা যা, ওয়াইন অর্থ কখন অথবা যখন, হু অর্থ কে বা কারা, যে বা যারা, হুইচ অর্থ কোনটি বা যেটি, হোয়ার অর্থ কোথায় বা যেথায়। হোয়াট অর্থ কি হবে যখন সেটা বাক্যের প্রথমে বসবে, এবং যা হবে যখন সেটা বাক্যের মাঝখানে বসবে। হোয়েন যখন বাক্যের শুরুতে বসবে তখন এর অর্থ কখন হবে, আর হোয়েন যখন বাক্যের মাঝখানে বসবে তখন এর অর্থ যখন হবে। হু যখন বাক্যের শুরুতে বসবে তখন কে অথবা কারা হবে, যখন বাক্যের মাঝখানে বসবে তখন যে অথবা যারা হবে। হুইচ যখন বাক্যের শুরুতে বসবে তখন কোনটি, এবং বাক্যের মাঝখানে বসলে হুইচের অর্থ যেটি। হোয়ার বাক্যের শুরুতে বসলে কোথায়, এবং বাক্যের মাঝখানে বসলে হোয়ার অর্থ যেথায়। এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি কি জানেন নিউজ পেপারের পূর্ণরূপ কি? N for North, E for East, W for West, S for South, P for Past, A for End, P for Present, E for Event, R for Report.